আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। তো আগের দিনের রেসপেক্টে আগের দিনের কুইজ বা তার আগের দিনের কুইজের রেসপেক্টে কার কোনো প্রবলেম থাকলে সেটা বল। হ্যালো। হ্যাঁ, হ্যালো। না স্যার, আমি চেক করলাম যে আমি শুনতে পাচ্ছি কিনা কিছু। আচ্ছা, ঠিক আছে, বেশ। কারো যদি কোনো প্রবলেম থাকে আগের দিনের কুইজের রেসপেক্টে সেটা বল। স্যার, আপনার ভলিউম প্রচন্ড আসছে। আসতে। হ্যালো, শোনা যাচ্ছে? দেখ, স্যার ঠিক আছে। বেশ। তাহলে আমি বলছি, যেটা বললাম সেটা হচ্ছে কুইজের রেসপেক্টে, মানে আগের দিনের কুইজ এবং তার আগের দিনের কুইজ, এই বোথ কুইজে কোনো যদি কোনো প্রবলেম থাকে, তার আগের দিনের কুইজটা আমি সলভ করে একটা স্যাম্পল দিয়েছিলাম তো গুগল ক্লাসরুমে। আমি জানি না তোরা সবাই ডাউনলোড করতে পেরেছিস কিনা বা করেছিস কিনা। যদি নাও করে থাকিস বা যাই করে থাকিস না কেন, সেই কুইজের কোনো মানে কোনো প্রবলেমের, তোর কোনো প্রবলেম থাকলে তোদের, বা লাস্ট ডে কুইজ থ্রির কোনো প্রবলেম থাকলে তোরা বলতে পারিস। কুইজ থ্রি আমি সলভ করে দিইনি, কুইজ থ্রির সলিউশনটা আমি আজকে পরে আপলোড করে দেবো। কিন্তু এনিওয়েজ তোদের কুইজ থ্রি যারা যারা অ্যাটেম্প্ট করেছিলি বা করিসনি যাই হোক না কেন দেখেছিস, তো সেখানে যদি কোনো সেই প্রবলেমগুলোতে 10টা প্রবলেম ছিল টোটাল, সেই 10টা টোটাল প্রবলেমে কোনো প্রবলেমে যদি তোদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে বা পারিসনি মনে করিস, সেগুলো বলতে পারিস। এটা কুইজ থ্রি, ডে সিক্স, এটা আগের দিনেরটা। আর আগের দিনের আর একটা ছিল হচ্ছে তার আগের দিন কুইজ টু, যেটা সেটা হচ্ছে এইটা। তো এই দুটোর, এটার সলিউশন আমি দিয়েছিলাম এই টাইপের একটা, দেখবি তোদের গুগল ক্লাসরুমে সলিউশনের হিন্টস দিয়েছিলাম এই টেস্টটা। তো এই দুটোতেই যদি কোথাও না কোথাও তোদের প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমাকে বল, আবার বলছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে কি? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। বেশ বেশ, শোনা যাচ্ছে। আমি কেউ কোনো জবাব দিচ্ছে না বলে আমি বুঝতে পারছি না। তো কারো কোনো প্রবলেম নেই কি তাহলে কুইজ টু এবং কুইজ থ্রি রেসপেক্টে? এনিওয়েজ, তোরা কেউ জবাব দিচ্ছিস না, আমি বুঝতে পারছি না আর বুঝতে পারছিস কিনা। আবারও জিজ্ঞাসা করছি, কুইজ টু অ্যান্ড কুইজ থ্রি রেসপেক্টে কারো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তোরা যদি দেখে থাকিস, তাহলে আমাকে বল, আমি সেটা ডিসকাস করবো, সেই প্রবলেমটা বা সেই প্রবলেমগুলো ডিসকাস করবো। আর না হলে আমি স্কিপ করে যাব আজকে নতুন টপিকে। তো টপিকে স্কিপ করার আগে আমার অন্তত যেটা মনে হচ্ছে, একটা প্রবলেম অন্তত সবার আহ, অসুবিধা হলেও হতে পারে, একটা 17 নম্বর প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি, এটা একবার বলে দিচ্ছি।
হ্যাঁ এই প্রবলেমটা তোরা সবাই একটু দেখ। So please check this problem. It was from quiz number 2, number 17. So the problem is, in a class, 15% of total number of students failed in science, 25% of total number of students failed in maths, and 10% of total number of students failed in both. How much percentage of students passed in both maths and science? এটা হচ্ছে কোশ্চেন। তো এটা কারা কারা করতে পেরেছিলি সেটা যদি করতে পেরে থাকিস বল, আর না পারলে সেটাও বল। শোনা যাচ্ছে কি? কেউ কোনো রিপ্লাই দিচ্ছিস? আমি কিছু বুঝতে পারছি না। ইয়েস স্যার। হ্যাঁ, মাঝে মাঝে কেউ দুজন রিপ্লাই দে, নাহলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, so this question was from quiz number 2. So please read the question again. যারা তারা আরেকবার ট্রাই করে দেখতে পারিস বা আমাকে অ্যান্সার বলতে পারিস, আর যারা যারা পারিসনি তারা আরেকবার চেষ্টা করে দেখ, আমি এটা একটু ডিসকাস করে দেবো এই প্রবলেমটা। কোশ্চেনটাতে বলে দিয়েছি 15% of total number of students failed in science, 25% of total number of students failed in maths, and 10% of total number of students failed in both. How much percentage of students passed in both maths and science? এনিওয়েজ, কেউ তো তোরা কোনো শব্দ দিচ্ছিস না, এটা কি পারিসনি? কি বুঝতে পারিসনি? স্যার 60%। 60%, ওকে। 60% বললে হবে না, কি করতে হবে সেটা বলতে হবে। হিন্টস আমি দিয়ে দিয়েছি, এখানে হিন্টস রয়েছে, দেখে নিবি। এই কোশ্চেনটায় যেটা বলে দিয়েছে যে 15% of total number of students failed in science, 25% of total number of students failed in maths, and 10% of total number of students failed in both. একটু খেয়াল করে দেখ এই প্রবলেমটা, যারা ইয়ে করেছিস, এখানে যেটা বলে দিয়েছে 10% হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে। তার মানে এই 10%-এর মধ্যে আর মানে ম্যাথসও ফেল রয়েছে, সায়েন্সও ফেল রয়েছে, দুটো সাবজেক্টে একসাথে ফেল করেছে বোথ। আচ্ছা, 15% এখানটা যেটা বলে দিয়েছে
total number of students failed in science আর 25% ম্যাথস। তাহলে এরকম ভাবে ভাব যে টোটাল আমাদের নাম্বার অফ স্টুডেন্টস এটা যদি টোটাল 100 হয় তাহলে 15% সায়েন্সে ফেল করেছে, 25% ম্যাথসে ফেল করেছে। কিন্তু এই 15 আর 25 এই দুটো যে পার্সেন্টেজ বলে দিয়েছে এদের মধ্যে একটা কমন পার্সেন্টেজ রয়ে গেছে যেটা বোথ সাবজেক্টে ফেল করেছে। তার মানে কি বোঝাতে চাইছে, আবার বলছি যে এই যে 10% স্টুডেন্ট যারা বোথ সাবজেক্টে ফেল করেছে তারাও কিন্তু এই টোটাল এই সায়েন্সে যারা ফেল করেছে তাদের কাউন্টে আসছে, অ্যান্ড 25% যে স্টুডেন্টস ম্যাথসে ফেল করেছে তাদের কাউন্টেও আসছে। তো এই জন্যে আমরা যদি বের করতে হয় কতজন ফেল করেছে, এটা খুব সহজ হিসাব। এই যে সায়েন্সে যারা ফেল করেছে আর ম্যাথসে যারা ফেল করেছে এই দুজনের যে টোটাল কত হচ্ছে 25 আর 15, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 40%। কিন্তু এখানে যে কমন পার্টটা সেটা হয়ে গেছে ওই 10%টা, ঠিক আছে, যারা বোথ সাবজেক্টে ফেল করেছে। তাই জন্য ওই 10%টা এই 25 + 15 এটার থেকে বিয়োগ করতে হবে, এটা কমন পার্ট। তো বাদ দিলে তাহলে যারা পড়ে থাকছে তারা অনলি আইদার সায়েন্সে ফেল করেছে অথবা ম্যাথসে ফেল করেছে, বোথ সাবজেক্টে ফেল করেছে এরকম কেউ নেই। আর সেই পার্সেন্টেজটা হচ্ছে 50 + 25 - 10 কত হচ্ছে 30%। তাহলে পাস করেছে কতজন? 100 জনের মধ্যে যদি 30 জন ফেল করে যায় তাহলে পাস করেছে 70 জন। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আবারও বলছি, সায়েন্সে যারা পাস করেছে এই ফেল করেছে অ্যান্ড ম্যাথসে যারা ফেল করেছে এই দুজনের মধ্যেই এই যে বোথ সাবজেক্টে যারা ফেল করেছে সেই কোয়ান্টিটিটাও ঢুকে গেছে। তো সেটাকে একবার আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে রিমুভ করলে আমরা পেয়ে যাচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আইদার সায়েন্সে ফেল করেছে অনলি অথবা ম্যাথসে ফেল করেছে অনলি অ্যান্ড না ওর আর কি এই সায়েন্স আর ম্যাথসে বোথ একসাথে ফেল করেছে। মানে আমরা ফেলের ক্যাটাগরিটাকে 3 ভাগে ভাগ করলাম, একটাতে অনলি সায়েন্সে ফেল, একটা অনলি ম্যাথসে ফেল, আর একটা হচ্ছে সায়েন্স আর ম্যাথস বোথ ফেল। তো দিস total quantity is 15 + 25 - 10. This is 30. So pass করেছে, তাহলে রিমেনিং 100 - 30 that is 70. So 70% হচ্ছে পাস করেছে। তো এটা একটু দেখি, সেটা একটু ডিফিকাল্ট ছিল হয়তো রেসপেক্টে, সেই প্রবলেমের রেসপেক্টে। তো এটা সবাই দেখিস। শোনা যাচ্ছে নাকি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? প্রচন্ড আসতে সাউন্ড একদম ঠিক আছে। কারণ নাহলে দেখ একটু হেডফোন যদি ব্যবহার করে দেখতে পারিস, শুনতে পারিস যদি সুবিধা হয়। আমি একদম মানে সাউন্ড পুরো ফুল আছে, জানি না তাতেও কেন প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এইটা আমি ডিসকাস করলাম, আমি আর একটু চেঁচিয়ে বলছি, আর কিছু করার নেই। তো এটা বললাম, এটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছিস প্রবলেমটা। তো এটা আমি স্কিপ করছি আপাতত। তো এবার তোদের জন্য রেখে দিলাম কুইজ 3 আগের দিনে 10টা প্রবলেম ছিল। 10টা প্রবলেমে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আবারও জিজ্ঞাসা বলছি যে আমাকে বলবি, পরের দিনও বলতে পারিস, আজকে না যদি বলিস পরের দিনও বলতে পারিস, একটু দেখে নিয়ে বলিস কোনো প্রবলেম যদি প্রবলেম হয়ে থাকে। ওকে, আর আমি আজকের প্রবলেমটা শুরু করছি, বা আজকে যে জায়গাটা পড়াবো ভেবেছিলাম সেই জায়গাটা শুরু করছি। সেটা হচ্ছে তোর আরেকটা নতুন টপিক, সেটা হচ্ছে প্রফিট লস। অ্যান্ড শুধু প্রফিট লসই নয়, এর সাথে আর একটা জিনিস লাস্টে যোগ হবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট। তো এই 3টে জিনিস বেসিক্যালি এখানে আমরা অ্যাড করব, মানে পড়বো বা জানবো। এই 3টে জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া যথেষ্ট রয়েছে,
কিন্তু এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করবো বা এগুলোর ওই ছোট ছোট ফর্মুলা যেগুলো ইউজ করলে প্রবলেম অনেক সহজে অনেক তাড়াতাড়ি সলভ করা যায় সেইগুলো একটু শেখার চেষ্টা করব। তো এনিওয়েজ আমি স্টার্ট করছি। তো ফার্স্ট জিনিস যেটা সেটা হচ্ছে তিনটে জিনিস বা তিনখানা নমেনক্লেচার। সো এই তিনটে নমেনক্লেচার সম্বন্ধে আমার আইডিয়া থাকতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কস্ট প্রাইস, সেকেন্ড ওয়ান ইজ সেলিং প্রাইস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রফিট। তো আরো একটা টার্মিনোলজি রয়েছে, সেটাকে বলে লিস্ট প্রাইস। তো সেটা নিয়ে পরে কথা বলবো। আপাতত কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর প্রফিট এই তিনটেকে নিয়ে কথা বলবো। তো কেউ যদি শুনতে না পাস আবারও আমাকে বলিস, নাহলে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আমাকে বলে দিস আরো জোরে বলতে। তো কস্ট প্রাইস আমরা জানি, কস্ট প্রাইস হচ্ছে দিস অ্যামাউন্ট হুইচ ইজ পেড টু পারচেস অ্যান আর্টিকেল। এটা আমাদের কিনি, যে দামে কিনছি সেটাই হচ্ছে আমার কাছে কস্ট প্রাইস। অথবা হতে পারে কেউ জিনিসটা তৈরি করছে, তো সেই তৈরি করতে তার যে খরচ হয়েছে সেটা হচ্ছে তার কাছে তার রেসপেক্টিভ কস্ট প্রাইস, ঠিক আছে? তো এটাকে আমরা একটা অ্যাব্রিভিয়েট ফ্রম এ সিপি দিয়ে অনেক সময় ডিনোট করি। তো সেলিং প্রাইস হতে পারে আমরা যে দামে জিনিসটা সেল করছি, বা কেউ যদি জিনিসটা তৈরি করেছে সেই তৈরি করার পর সেই জিনিসটা যে দামে সে সেল করছে সেই প্রাইসটা হচ্ছে সেলিং প্রাইস। আর প্রফিট হচ্ছে আমি জিনিসটা কত দামে সেল করেছি আর আমার কিনতে সেটা বা তৈরি করতে সেটা কত খরচা হয়েছে। ওকে, সো দ্য বাইং প্রাইস অর দ্য আমরা যদি জিনিসটা তৈরি করি সেই তৈরি করার প্রাইস সেটা হচ্ছে আমার কাছে সেই সিপি। আর এসপি থেকে সিপিটা আমরা যদি বিয়োগ করি তাহলে যে অ্যামাউন্টটা পাই দ্যাট ইজ কল্ড প্রফিট। ইফ দ্য অ্যামাউন্ট ইজ পজিটিভ তার মানে অবভিয়াসলি আমার প্রফিট হয়েছে, কিন্তু ইফ দ্য অ্যামাউন্ট ইজ নেগেটিভ তার মানে প্রফিট হয়নি, মানে লস হয়েছে। সো ইন দ্য ফার্স্ট কেস ইফ এসপি ইজ গ্রেটার দ্যান সিপি তাহলে প্রফিট ইজ এসপি মাইনাস সিপি। ওকে, তাহলে এখানে যে কোনো দুটো কোয়ান্টিটি যদি আমার কাছে জানা থাকে তাহলে থার্ড কোয়ান্টিটিকে আমরা বের করতে পারবো। সো এটা হচ্ছে খুব সিম্পল ধারণা। এই ধারণা থেকেই এগুলো কোনো ফর্মুলার কিছু নয়, এগুলো একদম নর্মাল, একদম কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট বললেই এই জিনিসগুলো আমাদের মাথায় চলে আসে। এগুলো নিয়ে নতুন কিছু নেই, খুব ইজি ব্যাপার। কারণ এটা আমরা এটার সাথে খুব পরিচিত। আমরা রেগুলার আমরা বিভিন্ন টাইপের শপিং করি, অনেক সময় কিছু জিনিস বেচি। তো এই রেসপেক্টে আমরা উই নো ওয়েল দ্য হোয়াট ইজ কস্ট প্রাইস, হোয়াট ইজ সেলিং প্রাইস আর হোয়াট ইজ প্রফিট। এই জিনিসটা আমাদের আইডিয়া রয়েছে। তাহলে আমি চলে গেলাম একটা এক্সাম্পলে। স্যার একবার উপরের একটু এটা দিন লেখাটা। আবার বলে দিচ্ছি, খুব সিম্পল। এগুলো মানে ভাবার কিছুই নেই। কস্ট তিন রকম জিনিসের নাম বললাম, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস আর একটা হচ্ছে প্রফিট। কস্ট প্রাইস মানে যে প্রাইসে আমরা জিনিসটা তৈরি করেছি অথবা যে দামে জিনিসটা আমরা কিনেছি, দুটোই হতে পারে। তো সেটা হচ্ছে কস্ট প্রাইস, দ্যাট ইজ দ্য কস্ট প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে যে দামে জিনিসটা কমোডিটিটা আমরা সেল করেছি, দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস বা এসপি। আর প্রফিট মানে হচ্ছে সেল করে আমি যদি কস্ট প্রাইসের থেকে বেশি দামে সেল করতে পারি তাহলে আমার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কতটা হয়েছে? আমি যদি 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করতে পারি তার মানে আমার কাছে 1 টাকা প্রফিট হয়েছে। দ্যাট ইজ থিং। তার মানে আমরা কি করছি? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করছি, তো দ্যাট ইজ প্রফিট। তো এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়, খুব সিম্পল জিনিস, কারণ এটা আমরা রেগুলার লাইফে মানে প্রত্যেক দিন এটার ইউজ করছি এই ধরনের জিনিস। আচ্ছা, তো আমি চলে গেলাম এক্সাম্পলে। খুব সিম্পল একটা এক্সাম্পল। A shopkeeper buys scientific calculators in bulk for ₹15 each. He sells them for ₹40 each. Calculate the profit on each calculator in rupees and as a percentage of the cost price. Okay. Generally, আমার যখনই প্রফিট অথবা লস যখনই ক্যালকুলেট করব, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবার মাথায় রাখ যে whenever we calculate some profit or loss, this profit and loss আমরা যখনই ক্যালকুলেট করব, this calculation should be on cost price, okay, not on selling price. এটা সবসময় কস্ট প্রাইসের উপর হবে। আমাদের লাভ ক্ষতি সম্পূর্ণটা কস্ট প্রাইস, আমি যে দামে কিনেছি সেই দামের উপর আমার হবে এবং সেই দামের উপর আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে এই প্রবলেমে পার্টিকুলারলি
বলে দিয়েছে কস্ট প্রাইসের উপর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, কিন্তু ইন জেনারেল এরপর থেকে যখন প্রবলেম এনকাউন্টার করবো আমরা দেখবো এই ধরনের জিনিস আর লেখা থাকবে না, কারণ এই ধরনের জিনিসগুলো মানে রিপিটেশন মানে বলার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য শপকিপার বাইস, তার মানে 15 টাকা করে কিনেছে, তার মানে শপকিপারের কাছে দ্যাট 15 রুপিস ইজ হচ্ছে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে ₹40, যে ইচ ক্যালকুলেটর 40 রুপিসে সেল করেছে, তাহলে প্রফিট ইজ 25 রুপিস। তাহলে আমাকে যদি বলে কস্ট প্রাইসের পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতে হবে প্রফিটকে, তো প্রফিট পার্সেন্টেজ ইজ নাথিং বাট ইউ সি profit by cost price into 100. This is the ratio. Okay, so to check it again, this is profit by cost price into 100. So whenever you are told to represent some profit or loss in percentage, you always do this thing, this profit to the ratio, you take the ratio profit and cost price and multiply it by 100. So this is the profit percentage. So here the profit percentage is coming 166.7. Okay, so this is a very simple problem. So now loss, this thing I told you earlier, that if selling price of an article is less than the cost price, তাহলে আমাদের লস হয়েছে। আমি যদি কম দামে বিক্রি করি, বেশি দামে কিনেছি, তার রেসপেক্ট তার থেকে কম দামে আমি যদি সেটাকে সেল করতে বাধ্য হই, তাহলে সেই জিনিসটা আমার কাছে লস হয়েছে। তো আমরা তাহলে লস কি করে ক্যালকুলেট করব? লস ক্যালকুলেট করব একই রকম ভাবে, আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিতে পারি, কিন্তু বেসিক্যালি বিক্রি বাদ দিলে কি হবে, এখানে নেগেটিভ সাইন আসবে, আর কিছুই না। সো নেগেটিভ ইন্ডিকেটস লস। তো আমি এরকম ভাবে না করে উল্টো ভাবেও ভাবতে পারি, আমি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ভাবতে পারি, তাহলে ওটা ডিরেক্টলি লস উইদাউট এনি সাইন, মানে একদম পজিটিভ সাইন দিয়ে এসে যাবে, মানে ওই লসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, সো লস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ সিপি মাইনাস এসপি। ঠিক আছে, তো আমরা যদি প্রফিটের টার্মে দেখি এটা, তাহলে দিস ইজ এসপি মাইনাস সিপি। সো প্রফিট ইজ বেসিক্যালি মাইনাস অফ লস, অথবা লস হচ্ছে মাইনাস অফ প্রফিট। তার মানে কোথাও লস বা প্রফিট কোথাও কিছু ক্যালকুলেট করতে গেলে সেখানে যদি কোনো সাইন চলে আসে মাইনাস, তাহলে মাইনাসটাকে আমরা সেইভাবেই ইন্টারপ্রেট করবো, মাইনাস মানে হচ্ছে লস হচ্ছে। আচ্ছা, এখানে 2-4টে লাইন ভুলভাল প্রিন্ট হয়েছে, এগুলো দেখার দরকার নেই, জাস্ট ফার্স্ট লাইনটা ইজ ওকে। ওকে, তো সেকেন্ড প্রবলেমটা আমরা দেখছি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এরকম, ইফ দ্য কস্ট প্রাইস অফ এ বুক ইজ ₹150 and selling price is 137.50, তাহলে ক্যালকুলেট দ্য লস অ্যান্ড পার্সেন্টেজ অফ লস অন দ্য বুক। তাহলে আমরা কি করব, একদম সেম জিনিস, আমার কাছে এসপি রয়েছে, আমার কাছে সিপি রয়েছে, আমরা লস ক্যালকুলেট করতে পারবো। সো লস ইজ নাথিং বাট কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। সো ইফ ইউ সাবস্ট্রাক্ট দিস টু থিং, এই লাইনটা দেখ, এই লাইনটা যেটা আমি দেখাচ্ছি, তো এই দিস লাইনে তো লস ইজ ইকুয়ালস টু ₹12.50, তাহলে এইটা হচ্ছে আমার কাছে লস। তাহলে এবার যদি কেউ বলে দেয় যে লসের পার্সেন্টেজটা ক্যালকুলেট করো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লস, ঠিক একই রকম ভাবে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। ইন্টু 100 কেন, আমরা এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করছি, তাহলে ইন্টু 100, তার মানে ওই 12.50 ডিভাইডেড বাই 150 ছিল কস্ট প্রাইস, আর ইন্টু 100, তার মানে সব মিলে হিসাব হিসাব করলে এটা হচ্ছে 8.33, তাহলে আমার কাছে 8.33% লস হয়েছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুনি মাথায় রাখবি। তো দুটো কেস দেখালাম, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। প্রফিটে আমরা কিভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো, মানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, আর লসে কত পার্সেন্ট লস হয়েছে কিভাবে ক্যালকুলেট করবো, একদম প্রায় সেম ফর্মুলা। ওখানেও ছিল প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, এখানে হচ্ছে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, একদম সেম জিনিস। এবার নাও উই মুভ অন টু সাম কুইকার মেথডস, মানে এত বড় বড় মেথড দিয়ে এই যদি ঐকিক নিয়ম দিয়ে অঙ্ক করি, তাহলে থিংস উইল বি ভেরি লার্জ, কমপ্লিকেটেড। তো এত অঙ্ক করতে গেলে সময় চলে যাবে, তো আমরা সেটা চাইছি না। তো আমরা জিনিসটা বুঝে নিলাম, জিনিসটা বুঝে নেওয়ার পর আমরা চাইবো এটাকে খুব সিম্পল ওয়েতে খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায়। তাহলে কিভাবে সলভ করব, তার ফার্স্ট
মেথড বা ফার্স্ট টাইপ অফ প্রবলেম সেটা হচ্ছে এইটা, যে when cost price and profit percentage are given, আবার বলছি, when cost price and profit percentage are given, then selling price can be, এই যে ফর্মুলাটা লেখা আছে সেলিং প্রাইস ইকুয়ালস টু, মানে সেলিং প্রাইস আমরা বের করতে পারবো এই ফর্মুলাটা থেকে। কোন ফর্মুলাটা? সো সেলিং প্রাইস ইজ ইকুয়ালস টু দ্যাট কস্ট প্রাইস ইনটু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে আমরা ডিরেক্টলি সেলিং প্রাইসটা বের করতে পারবো। আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, আমার কাছে প্রফিটের পার্সেন্টেজও দেওয়া রয়েছে। তাহলে সেলিং প্রাইস কি করব? সেলিং প্রাইস ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস ইনটু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এই ফর্মুলাটা বুঝতে গেলে একটা এক্সাম্পল নিতে হবে। এই এক্সাম্পলটা হলে থিংস উইল বি ক্লিয়ার। তো এই এক্সাম্পলটা কি বলেছে? এক্সাম্পল 3, a chair was purchased for rupees 470 and sold at a profit of 10%. Find the selling price. তাহলে চেয়ারটা পারচেজড হয়েছিল 470 তে, তারপর সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তার মানে চেয়ারটা যেই পারচেজ করুক না কেন তার রেসপেক্টে এই 470 ইজ দ্য কস্ট প্রাইস। তাহলে এবার সেটা বেচেছে কত প্রফিটে? না 10% প্রফিটে। তাহলে সেলিং প্রাইস কত হবে? তার আগের লাইনের ফর্মুলাটা থেকে দেখলেই বুঝতে পারছি। তাহলে সেলিং প্রাইস ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস ইনটু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100। তার মানে এখানে কস্ট প্রাইস হচ্ছে 470, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10, তার মানে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100। সো থিংস উইল কাম 517 রুপিস। তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 517 রুপিস। তো এইভাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি, বিশেষ এদিক ওদিক না ভেবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলা যায় এই ফর্মুলাটা মাথায় রাখলে। তো আমরা মুভ করছি পরের ফর্মুলাটা এরকম, when cost price and percentage of loss are given, আগেরটা ছিল প্রফিট, এখন হয়ে যাচ্ছে লস। তাহলে সেলিং প্রাইস কত হবে? ঠিক আগের ফর্মুলাটার মতো একদমই একটা জায়গায় খালি একটু আলাদা। ওই যে যেখানে ছিল 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ওইখানে আসছে 100 মাইনাস লস পার্সেন্টেজ, বাকিটা এক। ঠিক আছে? তাহলে এই একটা ফর্মুলা মাথায় রাখলে এই ফর্মুলাটাও ইজিলি করে ফেলা যাবে। তো এর জন্য একটা প্রবলেম আমরা দেখি। এক্সাম্পল 4, a person bought a table for rupees 420 and sold at the loss of 15%. Find the selling price. তাহলে লস হয়ে গেছে আমার 15%। So selling price is equals to cost price into 100 minus loss percentage by 100. Cost price হচ্ছে 420 আর লস পার্সেন্টেজ সেটা হচ্ছে 15। যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটাতে একদম দুটো জায়গায় দুটো যে আননোন ছিল, আননোনের ভ্যালু দুটো বসিয়ে দিলাম। একটা হচ্ছে কস্ট প্রাইস ছিল হচ্ছে যেখানে এই প্রবলেমের রেসপেক্টে 420 বসিয়ে দিলাম, আর লস হচ্ছে 15%, ওটা লসের জায়গায় বসিয়ে দিলাম। বাদ বাকিটা ক্যালকুলেট করলাম, খুব সিম্পল ক্যালকুলেশন। সেটা ক্যালকুলেট করলে আসছে 357। তাহলে এই 357 ইজ দ্য সেলিং প্রাইস। ওকে, তো আশা করছি এটা বোঝা গেল, খুবই সিম্পল। এবার একটু অন্যরকম, এবার ব্যাপারটা আমরা চলে যাচ্ছি ঠিক উল্টো ব্যাপারটা। আগের দুটো প্রবলেমে আমরা কি করলাম? আগের দুটো প্রবলেমে আমার কাছে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আর আমার কাছে কস্ট প্রাইস দেওয়া রয়েছে। আমরা বের করছি সেলিং প্রাইস। এখন কেসটা উল্টো, এখন আমাদের কাছে দেয়া থাকবে সেলিং প্রাইস আর প্রফিট অথবা লস পার্সেন্টেজ। ঠিক আছে, আমাকে বের করতে হবে কস্ট প্রাইস। তাহলে এখানে একই রকম ভাবে দুটো ফর্মুলা আসবে, একটা প্রফিটের জন্য, একটা লসের জন্য। প্রফিটের জন্য বলছি, প্রফিটের জন্য আমাকে যদি সেলিং প্রাইস অ্যান্ড পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া থাকে, তাহলে কস্ট প্রাইস কি হবে? কস্ট প্রাইস ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস ইনটু 100 বাই 100 প্লাস প্রফিট। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা ফর কস্ট প্রাইস। ফর্মুলা বললে হবে না, তার উদাহরণ দেখতে হবে, নাহলে ফর্মুলা মনে রাখা মুশকিল হয়ে যাবে বা বুঝতেও মুশকিল হবে। তো এটা হচ্ছে কস্ট প্রাইস বের করার ট্রিক। এক্সাম্পল দিচ্ছি, এটা এ চেয়ার ওয়াজ সোল্ড ফর
517 রুপিস, ঠিক আছে, 517 টাকায় চেয়ারটা বিক্রি করা হয়েছে। তার মানে এটা কিন্তু সেলিং প্রাইস অ্যাট এ প্রফিট অফ 10% প্রফিটে বিক্রি করা হয়েছে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার। তাহলে কস্ট প্রাইস বের করতে বলেছে, তাহলে কি হবে? কস্ট প্রাইস ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা অনুযায়ী, ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস ইন্টু 100/100 প্লাস প্রফিট। ঠিক আছে, এটা ঠিক আগের ফর্মুলাটা থেকে কপি করলাম, এটা জাস্ট একদম কিছুই নেই। তাহলে সেলিং প্রাইসটা এখানে বসে গেল 570, তারপরে লাইনে দেখ, আর প্রফিটটা বসে গেল, প্রফিট হচ্ছে 10%। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে দিস ইজ 470। ওকে, তাহলে এইভাবে আমাদের কাছে প্রফিট পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে, আমরা কস্ট প্রাইস বের করতে পারলাম এই ফর্মুলাটা দিয়ে। আশা করছি বোঝা গেল এটা। তো এর পরেরটা যেটা অ্যাজ এক্সপেক্টেড, এর উল্টোটা বলতে লসের রেসপেক্টে, ওটা ছিল প্রফিট, এটা হচ্ছে লস। যে when selling price আর percentage of loss are given, cost price কি হবে? So cost price is equals to selling price into 100/100 minus loss. This is the formula, 100/100 minus loss। এই ফ্যাক্টরটা দিয়ে সেলিং প্রাইসের সাথে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কস্ট প্রাইস। তাহলে এটারও একটা এক্সাম্পল আমরা দেখি। So example is Ram sold a watch for 376 at a loss of 6%. Find the cost price of the watch. তাহলে 376 is the selling price আর লস হচ্ছে 6%। ঠিক একই রকম আগের ফর্মুলাটাতে দেখে একদম সেলিং প্রাইসের জায়গায় 376 বসিয়ে দিলাম আর লসের জায়গায় 6 বসিয়ে দিলাম। এখানে মাইনাস আসবে কারণ ফর্মুলাটাতে মাইনাস আছে। তাহলে হিসাব করলে এই বেরোচ্ছে ₹400। তাহলে 400 ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ। ওকে, তো আমার মনে হয় এই চারটে ফর্মুলা খুবই ইজি এবং মনে রাখাও খুব একটা কঠিন কাজ নয়। তো আমি এরপর এগোচ্ছি আর একটু। এটা একটু নন ট্রিভিয়াল ফর্মুলা। এরপরে যে ফর্মুলাটার কথা বলছি, মানে আগের গুলো অনেকটা ট্রিভিয়াল ছিল, এটা একটু নন ট্রিভিয়াল বাট ইজি, খুবই ইজি, কিছু নেই। এখানে কি বলছে, এটার হচ্ছে 2 items are sold at ₹R। মানে দুটো আইটেম আছে, দুটো আইটেমই ₹R সেল করা হয়েছে, মানে দুজনেরই সেলিং প্রাইস হচ্ছে R। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা ওর মধ্যে একটা ওটাকে সেল করা হয়েছে at a gain of X%, X% লাভে বিক্রি করা হয়েছে, আর অন্যটাকে X% লসে সেল করা হয়েছে। অর্থাৎ কোন একটা আইটেমকে X% গেনে সেল করছি যে দামে, আর একটা আইটেমকে X% লসে সেল করছি সেই একই দামে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সেটা যদি হয় তাহলে দেয়ার ইজ, মানে এটার কনক্লুশনটা এটা যে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি, উই ক্যান ক্যালকুলেট দিস থিং দ্যাট there is always an overall loss given by X²/100%। এই পার্সেন্ট লস হচ্ছে সবসময়, মানে ওভারঅল লস বলতে আমি যে দুটো আইটেম ছিল প্রত্যেকটাকে টাকায় বিক্রি করেছি, তার মানে দুজনের টোটাল সেলিং প্রাইস হচ্ছে R+R2R। দুজনের কস্ট প্রাইস আমরা বের করতে পারি ওখান থেকে। কস্ট প্রাইস কি করে বের করব, একজনকে X% লাভে বেচেছি আর তার সেলিং প্রাইস হচ্ছে R, তাহলে সেখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারি। সিমিলারলি আরেকজনের সেলিং প্রাইস হচ্ছে R, লস পার্সেন্টেজ হচ্ছে X, তাহলে আমরা সেটারও কস্ট প্রাইস বের করতে পারি। তাহলে দুজনেরই কস্ট প্রাইস বের করলে এবং সে দুটোকে অ্যাড করলে দুটো আইটেমের টোটাল কস্ট প্রাইস আমরা পেতে পারি। এই যে কস্ট প্রাইস গুলো কি করে আমরা বের করব, আগের ফর্মুলাগুলো থেকে। একটু আগে যে ফর্মুলাগুলো এতক্ষণ ধরে পড়ালাম সেই ফর্মুলাগুলো থেকে ইজিলি বের করা যায়। সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট অথবা গেইন, এই প্রফিট অথবা লস পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাহলে কস্ট প্রাইস কত। ঠিক আগের যে দুটো ফর্মুলা পড়ালাম এইখান থেকে আমরা কস্ট প্রাইস দুটো আইটেমেরই বের করে ফেলতে পারি। তাহলে দুটো আইটেমের টোটাল সেলিং প্রাইস জানি, কস্ট প্রাইস জানি। তাহলে অ্যাজ এ ওভারঅল যদি আমরা লস অথবা গেইন হয়েছে কিনা চেক করি,
তাহলে তোরা দেখবি মানে হবেই হবে লস, মানে কোনোভাবেই প্রফিট হবে না। মানে দুটো আইটেমকে টোটাল যে বিক্রি করলাম, বিক্রি করে কোনোদিন প্রফিট হবে না, লসই হবে, এবং সেই লসটা হবে এক্স স্কয়ার বাই 100%। দ্যাট ইজ দ্য ফর্মুলা। আর যদি বলি জিজ্ঞাসা করে কত অ্যামাউন্ট লস হয়েছে, পার্সেন্টেজ না অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট হচ্ছে এই যে একটা জটিল একটা ফর্মুলা লেখা আছে 2x স্কয়ার আর ডিভাইডেড বাই 100 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইরকম একটা ফর্মুলা হবে। এটা হয়েছে একটা কারণ আছে, এটা একটু যোগ বিয়োগ করলে একটু হয়ে যাবে এটা। তো এটা না মনে রাখলেও চলবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে লস কতটা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটার রেসপেক্টে এই প্রবলেমটা আমরা দেখি, প্রবলেমটা দেখলে আমরা বুঝতে পারবো কি করছি। এই প্রবলেমটাতে দেখি, রাম সেলস 2 মোবাইল ফোনস ফর 1000 ইচ, মানে প্রত্যেকটা মোবাইল ফোন 1000 টাকায় বিক্রি করেছে। ওয়ান at a profit of 10% and other at a loss of 10%, মানে একটাতে প্রফিট হচ্ছে 10% আর একটা লস হচ্ছে 10%। ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ, এটা তোকে বের করতে দিয়েছে। তুই আগের ফর্মুলাটা দেখলি যে এটা এখানে একদম একই জিনিস, সিচুয়েশন সেম সিচুয়েশন এই প্রবলেমের সাথে। তো এবং এখানে যে আগে যে ফর্মুলাটা পড়লাম সেখানে যে জানলাম সেটা হচ্ছে ওভারঅল সবসময় লসই হবে, গেইন হবে না। তাহলে এই লাইনে তাই জন্য লেখা আছে দেখ গেইন, এই সরি লস পার্সেন্টেজ, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি দেখ লস পার্সেন্টেজ লেখা আছে। সো লস পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার বাই 100%। এখানে এক্স কত 10%, তার মানে এক্স স্কয়ার মানে 10 × 10 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেট করলে 1%। তাহলে অ্যাজ এ হোল তার 1% লস হবে। ঠিক আছে, এখানে ওই 1000 টাকা করে মোবাইল গুলো দাম বলে দিয়েছে, এই 1000 রুপিস কোনো কাজে লাগলো না, কিন্তু লাগতো কখন বা লাগানো যেত কখন, কেউ যদি এই ফর্মুলাটা যদি না জানতো, মানে না জেনে জাস্ট ওই সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, কস্ট প্রাইস বের করতে গেল দুজনের ক্ষেত্রে, এইভাবে করলে অঙ্কটা অনেক বড় হতো। এবং আলটিমেটলি কি আমাকে যে অ্যান্সার জানতে চেয়েছে 1% কি লস হয়েছে কি গেইন হয়েছে কি জানতে চেয়েছে, সেটাই 1%ই হবে, সেটাই ফর্মুলা দিয়ে আমি খুব সহজে বের করে ফেললাম। কিন্তু এটা যদি ইউজুয়াল যেই আমরা যে প্রবলেম করি, অ্যারিথমেটিকের বিভিন্ন রকম প্রবলেম করি, সেইভাবে যদি করতে চাই তাহলে এই অঙ্কটা অনেক বড় হবে এবং বেকার টাইম লস হবে। সেখানে হয়তো এই 1000 রুপিস 1000 ইচ এই ভ্যালুগুলো হয়তো কাজে লাগবে, কিন্তু আমাদের এখানে কম্পিটিটিভ পারপাসে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমরা ওই জিনিসটা মাথায় রাখবো না, আমরা ফর্মুলা ইউজ করে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। হ্যাঁ, সুতরাং এই ফর্মুলাটা খুব একটা জটিল নয়। তো এই ধরনের সিচুয়েশন এলে তাহলে আমরা এইভাবে লস ক্যালকুলেট করবো। দুটো মোবাইলকে সেম প্রাইসে সেল করেছে, একটাতে প্রফিট হয়েছে একটাতে গেইন হয়েছে, লস হয়েছে, এবং প্রফিট আর লসের পার্সেন্টেজটাও সেম, দুজনে বোথ কেস 10%। তাহলে টোটাল লস অথবা গেইন কত হয়েছে, পার্সেন্টেজ কত হয়েছে। তো গেইনের কোনো প্রশ্নই নেই, এটা সবসময় লস হবে, লস পার্সেন্টেজ ইজ এক্স স্কয়ার বাই 100, এবং সেটা ক্যালকুলেট করলে আমরা দেখছি দিস ইজ 1%। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এক ধরনের প্রবলেম, এটা মাথায় রাখার চেষ্টা করবো। এটা একটু নন ট্রিভিয়াল আগেরগুলোর থেকে। তো এটা আরেক ধরনের সিচুয়েশন, মানে এরপরটা যেটা বলছি এটা আরেক ধরনের সিচুয়েশন, যেটা এটা আমাদের বাস্তব লাইফের সাথে, মানে রোজগার লাইফের সাথে আমরা এক্সপিরিয়েন্স করি। এটা কিরকম, মানে ওই চিটিং ব্যাপারটা, সেই কোনো শপকিপার হয় দিয়ে চিটিং করে কিভাবে, যে মানে সেই আমরা চাইলাম হয়তো 1 কেজি কোনো একটা কোয়ান্টিটির কোনো একটা জিনিস, সে ইউজ করলো একটা এমন একটা বাটখারা ইউজ করলো, সে 1 কেজি থেকে সেটা হয়তো কম কিন্তু দেখাচ্ছে 1 কেজি, এই টাইপের এইভাবে মানে ওয়েটে চিটিং করলো। তো এই ধরনের জিনিসগুলো তো আকছারি হয়, যারা ওই হাতে দাঁড়িপাল্লা দিয়ে ইউজ করে তারা সেখানে তো আকছারি হয়। তো যাই হোক, এটা খুব কমন সিচুয়েশন, আমরা এভরিডে লাইফে দেখি চিটিং ব্যাপারটা এই ধরনের, মানে ওজনে। তো সেই জিনিসটা আমরা ম্যাথামেটিক্যালি এনকাউন্টার করবো কিভাবে। কি বলছে, এ ডিসঅনেস্ট শপকিপার ক্লেমস টু সেল গুডস অ্যাট কস্ট প্রাইস। তার মানে কি, তারা যে দামে কিনেছে শপকিপার, তার কাছে যেটা কস্ট প্রাইস, সে ওই কস্ট প্রাইসেই সেল করছে। তাহলে প্রশ্ন হলো, তাহলে সে কি করে লাভ করছে? নিশ্চিতভাবে সে তো ক্ষতি করবে না, লাভ করেই দেবে শপকিপার যতক্ষণে। তো কি করে লাভ করছে?
সে কি করছে, কি করছে, ইউজেস এ লাইটার ওয়েট। তার মানে একটা হালকা বাটখারা ব্যবহার করছে। লেখা আছে 1 কেজি, কিন্তু 1 কেজি সেটা দিয়ে মাপছে না, অ্যাকচুয়ালি 900 গ্রাম মাপছে। তাহলে এইভাবে সে লাভ করছে, ঠিক আছে। তো সেই লাভটা কতটা, সেই লাভটা হচ্ছে এইরকম ভাবে আমরা ক্যালকুলেট করব, 100 ইন্টু এক্সেস ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু মাইনাস এক্সেস। আমি আরেকটু বলে দিই এই এক্সেস ব্যাপারটা কি, আর অরিজিনাল ভ্যালু ব্যাপারটাই কি। অরিজিনাল ভ্যালু মানে হচ্ছে সাপোজ 1 কেজি বা 2 কেজি, যে অরিজিনাল আমি চাইছি, আমি চাইলাম সাপোজ 1 কেজি অফ সামথিং, সেই 1 কেজি হচ্ছে অরিজিনাল ভ্যালু। আর এক্সেস মানে হচ্ছে ও সাপোজ এমন একটা বাটখারা ব্যবহার করছে, সেটাতে 1 কেজির বদলে আসছে হয়তো 900 গ্রাম, ঠিক আছে, শো করছে 1 কেজি কিন্তু আসছে 900 গ্রাম। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম মাইনাস 900 গ্রাম, ওই যে 100 গ্রাম যেটা হচ্ছে ওইটা হচ্ছে এক্সেস, দ্যাট কোয়ান্টিটি ইজ এক্সেস। ওই কোয়ান্টিটিতে সে চিটিং করছে, ঠিক আছে। ওই চিটিং ব্যাপারটা সেটা হচ্ছে ওই এক্সেস দিয়ে আমরা বলছি। তাহলে আমার ইন দ্যাট কেস এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে গেইন কতটা হচ্ছে, দ্য গেইন পার্সেন্টেজ ক্যান বি ক্যালকুলেট ইন দিস ওয়ে। তাহলে একটা প্রবলেম নেওয়া যাক, এত থিওরিতে না গিয়ে আমরা একটা প্রবলেম, বেশি থিওরি বললে মাথা খারাপ হয়ে যাবে। তো প্রবলেম বলছে a shopkeeper sells rice to a customer using false weights and gains 100/8 percentage of his cost. What weight has he substituted for a kilogram? কিলোগ্রামের রেসপেক্টে সে কতটা সাবস্টিটিউট করেছে এটা জানতে চেয়েছে। একদম আগের ফর্মুলাটা ব্যবহার করছি। আগের ফর্মুলাটাতে কি বলেছে, গেইন পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু দিস, গেইন পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু 100 ইন্টু এক্সেস ডিভাইডেড বাই অরিজিনাল মাইনাস এক্সেস। তাহলে এখানে গেইন পার্সেন্টেজ বলে দিয়েছে 100/8, তাহলে গেইন পার্সেন্টেজের জায়গায় 100/8 বসালাম, আর বাদ বাকিটা একই রকম রাখছি, 100 ইন্টু এক্সেস ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু মাইনাস এক্সেস। এখন অরিজিনাল ভ্যালু যেটা সেখানে আমি 1 বসাচ্ছি, কেন না আমার কাছে হচ্ছে সাবস্টিটিউট ফর কিলোগ্রাম, অরিজিনাল যেটা সেটা হচ্ছে কিলোগ্রাম, এ কেজি, তাহলে তাই জন্য আমি গোটাটা কেজির হিসাবে করছি, সুতরাং এখানে 1 বসাচ্ছি, ঠিক আছে। এইখান থেকে যদি ক্যালকুলেট করে তোরা যদি হিসাব করে বের করিস, তাহলে এই এক্সেসটা বেরোবে হচ্ছে 0.111 এরকম কিছু কেজি, ঠিক আছে। তার মানে সেটা হচ্ছে তোরা যদি গ্রামের চেঞ্জ কনভার্ট করিস, দ্যাট উইল বি 111.11 গ্রাম। তাহলে এটা হচ্ছে এক্সেস। তাহলে ওয়েট ইউজড বাই দ্য শপকিপার, তাহলে কত গ্রামের ওজন ইউজ করেছিল সেটা হচ্ছে বেসিক্যালি 1000 মাইনাস ওই 111.11, তার মানে বেসিক্যালি ওই 888.89 গ্রাম। তার মানে 1 কেজি বাটখারা শো করেছিল, কিন্তু সেই 1 কেজি বাটখারা দিয়ে অ্যাকচুয়ালি কত মাপ ছিল, 888.89 গ্রাম। তাহলে ওই 111 গ্রাম করে চিট করছিল, ঠিক আছে। এই যে অ্যামাউন্টে চিট করছে, যে ভ্যালু দিয়ে চিট করছিল, সেটি হচ্ছে বেসিক্যালি এক্সেস, ঠিক আছে। আর সাবস্টিটিউট কতটা হচ্ছিল সেটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে ওই 1 কেজি থেকে ওই এক্সেসটা বিয়োগ করে দিলাম, তাহলেই হবে। এবার এখানে যদি কোনোভাবে কিলোগ্রামের নাম বলে যদি কেউ যদি গ্রামে বলতো, মানে কোনো গ্রামের বাটখারার রেসপেক্টে বলতো, মানে 500 গ্রামের বাটখারার রেসপেক্টে বলতো, তাহলে এটা 500 অরিজিনাল ভ্যালু রেসপেক্ট, এখানে অরিজিনাল ভ্যালুর জায়গায় 1 এর জায়গায় 0.5 ব্যবহার করে বাকি ক্যালকুলেট করা যেত, বা ইভেন ওটা 500 দিয়েও ব্যবহার করা যায়, তখন উত্তরটা সমস্ত গ্রামে আসবে। তো যে কোনো একটা ইউনিটে সমস্তটা কনভার্ট করে নিয়ে ব্যাপারটা করতে হবে। তো এই হচ্ছে সিস্টেম, এইভাবে আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট তোদেরকে শো করবো। তো আশা করছি এই আগের প্রবলেমটা মানে বোঝার মতো, মানে কঠিন জায়গার বোধহয় কিছু নেই, বলে দিয়েছি। তবু কেউ যদি বুঝতে না পারিস জিজ্ঞাসা করতে পারিস, কোনো প্রবলেম নেই, আমি আবার বলবো। হ্যাঁ, তো আপাতত এটা স্কিপ করছি। আর যেটা দেখাচ্ছি তোদের সেটা হচ্ছে কিছু ফর্মুলা এখানকার, যেটা তোদেরকে একটু মনে রাখতে হবে। তো ফর্মুলাগুলো একটু আগেই সবই বলেছি প্রায়, তো সেটাকে একটা লিস্ট করা রয়েছে। প্রথমে একটা কি আছে, প্রফিট কি করে বের করবো, কস্ট প্রাইস, মানে টোটাল প্রফিট কত হয়েছে, পার্সেন্টেজ না টোটাল প্রফিট, সেটা হচ্ছে কস্ট প্রাইস ইন্টু প্রফিট ডিভাইডেড বাই 100। আমাকে যদি কেউ বলে দেয় আমার কাছে আমার কস্ট প্রাইস হচ্ছে ধরলাম 100 টাকা, 100 রুপিস, প্রফিট হয়েছে 10%, তার মানে প্রফিট এক্স্যাক্টলি কত হয়েছে, 100 ইন্টু 10/100, তার মানে হিসাব টিসাব করলে 10 টাকা, তার মানে এক্স্যাক্টলি প্রফিট হচ্ছে আমার কাছে 10 টাকা।
তার মানে এই প্রফিট আর লস এই যে পরপর লিখেছি, প্রফিট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল প্রফিট, মানে পার্সেন্টেজে নয়। ঠিক আছে, আমার কাছে পার্সেন্টেজ দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, তাহলে টোটাল প্রফিট কত সেটা এইভাবে বের করবো। সিমিলারলি লস কিভাবে বের করবো, কস্ট প্রাইস দেওয়া আছে, লসের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এইভাবে বের করবো লস। তারপর আসছে সেলিং প্রাইস, আমার কাছে প্রফিট পার্সেন্টেজ দেওয়া রয়েছে, কস্ট প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস কতটা হবে কি করে বের করবো, ইন দিস ওয়ে। আর লস হলে কিভাবে বের করবো, এইভাবে। ঠিক আছে, তো সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এরা হচ্ছে প্রফিট আর লসের রেসপেক্টে রিলেটেড, সেই রিলেশনগুলো এইভাবে আমরা এক্সপ্লয়েট করেছি। আরো দুটো রিলেশন আছে, সেটা হচ্ছে কস্ট প্রাইসের, একটা হচ্ছে প্রফিটের রেসপেক্টে, আর একটা হচ্ছে লসের রেসপেক্টে। মানে এর আগের লাইনে আমি যে দুটো এসপি বের করেছি, সেখান থেকে আমি যদি সিপিটা বের করতাম, মানে আমার কাছে যদি উল্টোটা দেওয়া থাকতো, মানে লসটা দেওয়া আছে সাপোজ, সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস কত হবে, এই ফর্মুলাটা থেকে বের করবো। বা এই ফর্মুলাটা থেকে বের করবো যখন আমার কাছে সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, কস্ট প্রাইস কত হবে, সেটা কি হবে, এটা এই ফর্মুলাটা আসবে। মানে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা সিমিলার, সিমিলারলি এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা সিমিলার। তো একটা চার্ট, ছোট চার্ট, এটা এই চার্টটা তোরা মনে রাখার চেষ্টা করবি। তো ইজি ফর্মুলা। আরেকটা ফর্মুলা বলবো, একটা বা দু তিনটে ফর্মুলা যেগুলো খুবই ইজি, আর এই ধরনের ফর্মুলা তোরা আগে এনকাউন্টার করেছিস, হয়তো চোখের সামনে এই ফর্মুলাটার এই যে চেহারাটা দেখলেই বুঝতে পারবি, এর আগের দিনই একবার করেছিলাম এই জিনিসটা। তো সাকসেসিভ যে সেই পপুলেশনের রেসপেক্টে বলেছিলাম x% বা একবার x% বাড়লো, আরেকবার y% বাড়লো, তাহলে টোটাল কতটা বাড়লো, সেই টাইপের জিনিস এইখানেও হতে পারে। যে when there are two successive profits, মানে পরপর দুবার প্রফিট হয়েছে, একবার a% আরেকবার b%, then the resultant profit কত হবে, that is not a plus b percentage, but it is a plus b plus ab by 100%. ওকে, তো দুবার পরপর প্রফিট হয়েছে, একবার a একবার b সাকসেসিভলি, তাহলে টোটাল প্রফিট হচ্ছে এইটা, a plus b plus ab by 100. When there is a profit a% and loss by b%, ঠিক আগের দিনের যে প্রবলেম যেভাবে বলেছিলাম সাইনগুলো যেভাবে চেঞ্জ হয়, এখানেও সেই একই রকম ভাবে চেঞ্জ হয়। আমি এখানে আবারও বলছি, পরপর দুবার যদি প্রফিট হয় a% আর b%, তাহলে টোটাল প্রফিট হচ্ছে a plus b plus ab by 100। এখন এর মধ্যে কোনোটা যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে সেইখানে তাড়াতাড়ি আমরা কি করবো, এখানে তার যে সাইনটা আমরা চেঞ্জ করে দেবো। তো কি করবো, সাপোজ যে নেক্সট b% এটা প্রফিট নয়, লস, তাহলে কি হবে ফর্মুলাটা, a মাইনাস b, এটা মাইনাস হয়ে যাবে কারণ এই বি থেকে একটা নেগেটিভ সাইন আসবে, তার মানে a মাইনাস b মাইনাস ab বাই 100, দ্যাট ইজ দ্য ফর্মুলা। সেটা হচ্ছে এই লাইন আমি বলা আছে, এই পরের লাইনে যে ফর্মুলাটা লিখেছি এটা এইভাবে এসছে, a% প্রফিট লস বাই b%, তার মানে টোটাল প্রফিট অথবা লস হচ্ছে এই পার্সেন্টেজটা, কারণ এটা পজিটিভ হলে প্রফিট, নেগেটিভ হলে লস। আরেকটা জিনিস হতে পারে, when cost price and selling price are reduced by same amount, মানে কস্ট প্রাইসও কিছু, যে যত টাকা কমালাম সেলিং প্রাইসও তত টাকা কমিয়ে দিলাম। আমি সাপোজ 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছিলাম বা তৈরি করতে লেগেছে, সেটা 120 টাকায় সেল করছিলাম, তখন আমি হঠাৎ করে কি করলাম, যে কস্ট প্রাইস হয়তো 20 টাকা কমে গেছে, 100 মাইনাস 20 মানে 80 হয়ে গেছে, আর সেলিং প্রাইস 120 ছিল, আমি সেটাকে 20 টাকা কমিয়ে দিচ্ছি, তার মানে সেটা হয়ে গেছে 100। তাহলে when cost price and selling price are reduced by the same amount and profit increases, then cost price কত, cost price টা আমরা কি করে ক্যালকুলেট করব, এইভাবে ইনিশিয়াল প্রফিট প্লাস ইনক্রিজ ইন প্রফিট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন প্রফিট ইনটু এ, এ মানে হচ্ছে ওই যত অ্যামাউন্ট আমরা রিডিউস করেছি। এটা একটু নন ট্রিভিয়াল লাগছে, তো জটিল লাগছে হয়তো দেখে, কিন্তু এটা খুবই সহজ, এটার একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা বোঝা যাবে। এই এক্সাম্পলটা আমরা দেখি, a table is sold at a profit of 20%. If the cost price and selling price are rupees 200 less, দুজনকে যদি 200 টাকা করে কমিয়ে দিতাম, the profit would be 8% more. Find the cost price. আগের এই ফর্মুলাটার সাথে আমরা কম্পেয়ার করব ডিরেক্ট। এখানে আমরা তাহলে কি করে কস্ট প্রাইসটা বের করব, ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ, ইনিশিয়াল প্রফিট ছিল 20, ইনক্রিজ ইন প্রফিট 8,
এই যে পরের লাইনে লিখে দিচ্ছে, প্রথমে ছিল 20% প্রফিট, তারপরে 8% আরো ইনক্রিজ হয়ে গেছে, ইনক্রিজ ইন প্রফিট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন প্রফিট, মানে 8 দিয়ে ভাগ করলাম, ইনটু এ মানে কি, ওই যে টাকা রিডিউস হয়েছে, when the cost price and selling price are reduced by the same amount, ওই সেম অ্যামাউন্ট যেটা সেই অ্যামাউন্টটা, সেম অ্যামাউন্ট মানে এই প্রবলেমে ওই হচ্ছে সেটা হচ্ছে ₹200, মানে এই কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটোই হচ্ছে 200 টাকা করে কমানো হয়েছে, তাহলে ওই এ হচ্ছে 200, এই 200 দিয়ে গুণ করলাম, তাহলে বেসিক্যালি এইভাবে আমরা কস্ট প্রাইসটা ক্যালকুলেট করতে পারলাম। সো দ্য কস্ট প্রাইস ইজ 700। এই প্রবলেমটা একটু তোরা একটু স্টাডি করিস, এইটা খুব এমনি হয়তো ইজি, একটু বুঝতে একটু সময় লাগবে। আবারও বলছি, মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস একটা রয়েছে, এবং সেটা একটা সার্টেন অ্যামাউন্টে কমিয়ে দেওয়া হয়েছে, পার্সেন্টেজ নয়, কোনো একটা অ্যামাউন্ট কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে আর প্রফিট বেড়েছে, একটা সার্টেন অ্যামাউন্টে প্রফিট বেড়েছে, তাহলে কস্ট প্রাইসটা কত। এই ধরনের সিচুয়েশন হলে আমরা এই ধরনের ফর্মুলা আমরা ডিরেক্ট ইউজ করব। আচ্ছা, পরেরটা হচ্ছে if cost price of X articles is equal to selling price of Y articles, then profit অথবা loss percentage is equals to X minus Y divided by Y into 100। এইভাবে আমরা ক্যালকুলেট করি, মানে 5টা জিনিসের ক্রয় মূল্য, 6টা জিনিসের বিক্রয় মূল্য, এই ধরনের বাংলাতে এরকম ধরনের প্রবলেম হচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, মানে একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল 10 যেটা, if the cost price of 15 tables be equal to selling price of 20 tables, find the loss percentage। এই অঙ্কটা যদি ইউজুয়াল মেথডে আমরা করতে যাই তাহলে অনেকটা বড় হবে এবং সেটা করতে প্রচুর সময় লাগবে। আমরা যদি এই ফর্মুলাটা চট করে ব্যবহার করতে পারি তাহলে কয়েক সেকেন্ড এটা বেরিয়ে যাবে। আমাকে কি বলেছে, কস্ট প্রাইস অফ 15টা টেবিল ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস অফ 20 টেবিলস। তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজটা আমরা কি করে বের করব, এই এক্স মাইনাস ওয়াই, মানে কস্ট প্রাইসে যটা আর্টিকেল কিনেছে সেটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে 15টা 15, তাহলে 15 মাইনাস 20 তার মানে হচ্ছে -5, তাহলে উপরে হচ্ছে -5 ডিভাইডেড বাই 20 কেন, ওই ওয়াইটা তলায় থাকছে, এটা হচ্ছে সেলিং প্রাইসটা, সেলিং প্রাইস অফ কতগুলো আর্টিকেলের, 20 আর্টিকেলস, এবং দ্যাট 20 ওটা হচ্ছে ডিনোমিনেটর থাকছে, তাহলে 20 ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাওয়া যাচ্ছে -25। এখন এটা যেহেতু মাইনাস, তার মানে আমরা বুঝতে পারবো আমাদের লস হয়েছে, ঠিক আছে, নাহলে গেইন হতো। তো অ্যাকর্ডিং টু দিস প্রবলেম তাহলে আমাদের কাছে 25% লস হয়েছে। তার মানে 15টা টেবিলের যে কস্ট প্রাইস সেটা যদি 20টা টেবিলের সেলিং প্রাইসের সাথে ইকুয়াল হয় তাহলে লস পার্সেন্টেজ হচ্ছে 25। তাহলে সেটা এই ধরনের ফর্মুলা দিয়ে খুব সহজে বের করে দেওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট। এটা খুব পপুলার শব্দ, ডিসকাউন্ট শব্দটা সবাই জানে। ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে একটা জিনিসের উপর, পার্টিকুলার একটা জিনিসের উপর, সেটা হচ্ছে লিস্ট প্রাইস অথবা মার্কড প্রাইস। এটা মানে কি, আমি এই শব্দ দুটো বা এই মার্ক প্রাইস শব্দটা বা লিস্ট প্রাইস শব্দটা বলেছিলাম প্রথমে, বা এটা ডিসকাস করিনি, কেন করিনি এখন বলছি। মানে এই মার্কড প্রাইস বা লিস্ট প্রাইস এটা কিছুই না, বেসিক্যালি কোনো একটা কমোডিটি আমি বিক্রি করব, আমি তার উপর একটা লেবেল আটকে দিলাম, ওই মানে কিছুটা লেভেল আটকে দিলাম। আমি একটা সাপোজ একটা মানি ব্যাগ বিক্রি করছি, তো সেটার উপর আমি একটা স্টিকার দিয়ে আটকে দিলাম যেটার দাম 500 টাকা। তো এই যে ট্যাগ দিয়ে আটকে দিলাম 500 টাকা, এই যে 500টা এটা কিন্তু আমার কস্ট প্রাইসও নয়, বা 500 টাকা আমি কিন্তু সেলও করছি না, কারণ এটার উপরে আমি ডিসকাউন্ট দিচ্ছি পরে, হয়তো সাপোজ 10% বা 20% ডিসকাউন্ট। যেমন আমরা মার্কেটে গেলে একটা জিনিস কেনার সময় আমরা ডিসকাউন্ট ক্লেম করি, বলি আমাকে ডিসকাউন্ট দাও, তো সেরকমই ও কি করে, ওই যে টাকাটা ওখানে লেখা রয়েছে ওই লেখা টাকাটার উপরে সে 10% বা 20% যেরকম হোক সে ডিসকাউন্ট দিল। তার মানে ওই যে টাকাটা অঙ্কটা সে লিখে রেখেছে 500, দ্যাট ইজ নট আ কস্ট প্রাইস, দ্যাট ইজ নট আ সেলিং প্রাইস। তাহলে এটা কি প্রাইস? এই ধরনের প্রাইসকে আমরা বলি মার্ক প্রাইস, মানে এই মার্ক করা হয়েছে। ও কি করেছে, করবে ওই মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেবে, ঠিক আছে। সিচুয়েশন ইজ, তাহলে ডিসকাউন্টটা কি করে ক্যালকুলেট হচ্ছে, মার্ক প্রাইসের উপর রেট অফ ডিসকাউন্ট। আমি বললাম, সে হয়তো বললো আমি 20% ডিসকাউন্ট দেবো, তার মানে 500 টাকা যদি দাম হয় 500 টাকার উপর 20% ডিসকাউন্ট দিলে
500 into 20 divided by 100 মানে 100 টাকা। তাহলে এই মার্ক প্রাইস ইন্টু রেট অফ ডিসকাউন্ট, এটা দুটো গুণ করলে আমরা টোটাল ডিসকাউন্টটা পাচ্ছি। তাহলে সেলিং প্রাইসটা কি হচ্ছে? তাহলে সেলিং প্রাইসটা হচ্ছে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তাহলে এই দামে আমরা কিনছি, একদম এটা আমাদের মানে নিত্য দৈনন্দিন ব্যাপার। এটা 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 নিয়ে কোনো মানে কনফিউশনের কোনো জায়গা নেই, একদম খুব নর্মাল। আমাদের দোকানে একটা জামা কিনতে গেলাম, জামাতে যে দামটা লেখা আছে সেই দামে আমরা কিনলাম না, আমাকে ওর উপর কিছু একটা ডিসকাউন্ট দিল, সেই ডিসকাউন্ট আমি ক্যালকুলেট করে দেখলাম কত হলো, সেই ডিসকাউন্ট ওই মার্ক প্রাইস থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে যে ভ্যালুটা হলো সেটা আমি পে করলাম, যে ভ্যালুটা আমি পে করলাম দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস। সেই সেলিং প্রাইসটা অ্যাকচুয়ালি ওই এমপি মাইনাস ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ যদি কেউ কখনো ক্যালকুলেট করতে বলে তাহলে কি করে ক্যালকুলেট করবো? ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100, এইভাবে ক্যালকুলেট করবো। ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100। মানে কোথাও যদি ডিসকাউন্টটা দেওয়া থাকে, মার্ক প্রাইস দেওয়া থাকে, যদি বলে ডিসকাউন্টের পার্সেন্টেজটা ক্যালকুলেট করো তাহলে এইভাবে। তো দ্যাট ইজ দ্য থিং। একটা এক্সাম্পল এর রেসপেক্টে দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পল। হাউ মাচ পার্সেন্টেজ মাস্ট বি অ্যাডেড to the cost price of goods so that the profit of 20% must be made after throwing off a discount of 10% from the marked price. আমি বলবো কোশ্চেনটা তোরা আবার পড়। কোশ্চেনটা বলছে how much percentage must be added to the cost price of a good so that a profit of 20% must be made after throwing off a discount of 10%। মানে মার্ক প্রাইস কিছুটা কোথাও সাঁটাতে হবে, সেই মার্ক প্রাইসে আমাকে 10% ডিসকাউন্ট দেবে, এবং সেই 10% ডিসকাউন্ট দেওয়ার পরও আমার যেন 20% প্রফিট থাকে। তাহলে আমাকে কত পার্সেন্ট বাড়িয়ে দাম লিখতে হবে, সহজ কথা এটা হচ্ছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসটা যদি ধরে নিই 100, তাহলে সেলিং প্রাইসটা আমাকে হতে হবে 120, তবে আমার তো 20% লাভ থাকবে। আচ্ছা, এবার মার্ক প্রাইসটা যদি এক্স হয়ে থাকে, আমি জানি না মার্ক প্রাইস কত, আমি সাপোজ বললাম এক্স, তাহলে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 10% মার্ক প্রাইসের উপর। তাহলে 10% ডিসকাউন্ট দিলে বেসিক্যালি আমার কাছ থেকে 90% আমাকে পে করতে হচ্ছে, উল্টো ভাবে ভাবলে। তাহলে ওই 90% অফ মার্ক প্রাইস দ্যাট ইজ আওয়ার সেলিং প্রাইস, দ্যাট ইজ ওদের সেলিং প্রাইস, ওইটা তো আমাকে পে করতে হচ্ছে, কারণ ডিসকাউন্ট দিয়েছে 10% আমাকে। হ্যাঁ, ওই জিনিসটার উপর 10% আমাকে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ডিসকাউন্ট কত দিয়েছে? এক্স। যদি মার্ক প্রাইস যদি এক্স হয়, ওর উপরে যদি 10% ডিসকাউন্ট দিয়ে থাকে, আমাকে ডিসকাউন্ট দিয়েছে এক্স ইন্টু 10/100, তার মানে x/10। তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে? মার্ক প্রাইস থেকে যে প্রাইসটা ডিসকাউন্ট দিচ্ছে সেটা বিয়োগ করলে সেটা আমার কাছে সেলিং প্রাইস। সো দ্যাট ইজ x মাইনাস x/10। ঠিক আছে, দ্যাট ইজ 9x/10। এখন ওই 9x/10টাই হচ্ছে 120। আমি মুখে যে কথাগুলো বললাম দ্যাট ইজ ওটা একটু অন্যভাবে ওরা করেছে। তো এনিওয়েজ জিনিসটা একদম একই রকম। তো দ্যাট ইজ 120 বা 120। তাহলে এখান থেকে এক্স ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে 133.33। তো দ্যাট ইজ দ্য মার্ক প্রাইস, এটাই হচ্ছে মার্ক প্রাইস। এটার উপর 10% ডিসকাউন্ট দিলে আমার আলটিমেটলি সেলিং প্রাইস 120 হবে। চেক করে তোমরা দেখতে পারিস এটার উপর 10% ডিসকাউন্ট দিলে। ঠিক আছে, আমি আবারও বলছি, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 120। তাহলে মার্ক প্রাইসটা আমরা ধরে নিলাম এক্স, এক্স এর উপর 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে সেলিং প্রাইসটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 10x/100, তার মানে হয়ে যাবে 9x/10। তাহলে ওই 9x/10 হচ্ছে দিস 120, ওইখান থেকে এক্স ক্যালকুলেট করলে 133.33 হবে। ওকে, আর একটা ছোট জিনিস আছে, এটা বলে দিয়ে বোধহয় শেষ করবো, আর কিছু নেই। একটা হচ্ছে এই সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে A% আর B% যদি ডিসকাউন্ট যদি পরের পর দেওয়া হয়, তাহলে মানে অ্যাজ এ হোল কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সেই যে অ্যামাউন্ট সেটা হচ্ছে A + B মাইনাস AB/100। এই ফর্মুলাটা একটু মনে রাখবি, এখানে আগের ফর্মুলাটার সাথে একটু পার্থক্য রয়েছে। এখানে কিন্তু যে সেকেন্ড টার্ম মানে থার্ড টার্ম তার আগে কিন্তু মাইনাস আছে, মানে A% আর B% দুবারই ডিসকাউন্ট দেওয়া হয়েছে পরের পর। তাহলে টোটাল ডিসকাউন্ট, এফেক্টিভ ডিসকাউন্ট এইভাবে ক্যালকুলেট হবে, A + B মাইনাস AB/100। যেমন আমি যদি বলি পরপর দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে 15% আর 20% করে, তাহলে টোটাল ডিসকাউন্ট কত? তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 15, তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, দেখ 15 + 20 মাইনাস 15 × 20/100,
দ্যাট ইজ ইকুয়ালস টু 32%। তার মানে 15% প্লাস 20% ইজ ইকুয়ালস টু 32%। মানে তোরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পাচ্ছিস যেখানে 15 আর 20 যোগ করে 35 হচ্ছে না, 32 হচ্ছে। তো সেটা হচ্ছে এই পার্সেন্টেজের যে সাকসেসিভ ডিসকাউন্টের বেলায়। তাহলে মানে পরপর দুটো ডিসকাউন্ট দিলে 15 আর 20, that is not equivalent to 35% discount, but that is equals to 32% discount। ঠিক আছে, তো এই ধরনের মানে সেটা এটা আমাদের একটা মানে সেই একটা এক্সপেরিয়েন্স হতে যায় যে বাইরে কোথাও যে বললো এরকম 20% দুবার ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে 40% ডিসকাউন্ট হচ্ছে, ব্যাপারটা নয় কিন্তু। তাহলে আমাদের ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 20 + 20 - 20 × 20/100। হ্যাঁ, হিসাব করে দেখবি 36% হবে। ঠিক আছে, অনেক কম। তো এটা একটা গেল। আর একটা ছোট, এটার কোনো অঙ্ক নেই, খালি জাস্ট ফর্মুলা, যে কারণ কি এটা আমাদের রিয়েল লাইফের সাথে খুব জড়িত। এটা আমরা সেই চারদিকে গেলেই হয় দেখতে পাই যে দুটো কিনলে 3টে ফ্রি, 3টে কিনলে 10টা ফ্রি, এরকম টাইপের কিছু জিনিস। বাই এক্স গেট ওয়াই ফ্রি। ঠিক আছে, তার মানে টোটাল এক্স প্লাস ওয়াই খানে আমরা আর্টিকেল পেয়ে যাচ্ছি যে টাকায়, একটা কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেলস। এবার আমরা ওই এক্স প্লাস ওয়াই আর্টিকেল যদি সেল করি কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেলসে, দেন পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, তার মানে আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে দিল। সহজ কথায় এক্সটা কিনলে ওয়াইটা ফ্রি, তার মানে এক্সটার কস্ট প্রাইসে বেসিক্যালি আমি এক্স প্লাস ওয়াই খানা জিনিস পেলাম। মানে আবার বলছি, আমাকে কেউ বললো 3টে কিনলে 2টো ফ্রি, তার মানে আমরা 3টে কেনার পয়সায় আমি টোটাল 3 + 2 মানে 5টা কিনতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলাম? ডিসকাউন্ট পেলাম ওই যে 2টো ফ্রি 2 ডিভাইডেড বাই 3 + 2 × 100। এটা ক্যালকুলেট করে দেখ, যা পার্সেন্টেজ আসবে দ্যাট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা খুব খুব হ্যান্ডি ফর্মুলা, কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে, তো এটা খুব কাজে লাগবে। তো এটার আমি একটা প্রবলেম দিইনি, খুব ইজি ব্যাপার বলে, তো এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো এইখানে আমি আপাতত আজ শেষ করছি। তো যেটা তোরা করবি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে যাবি। তো এটা তো আমি আপলোড করে দেবো আজকে গুগল ক্লাসরুমে, এই মেটেরিয়ালটা। তো এই ওয়েবসাইটে যাবি, এই ওয়েবসাইটে গিয়ে প্রফিট অ্যান্ড লসের যে প্রবলেমস গুলো রয়েছে, সেই প্রবলেমস গুলো গোটা 20 প্রবলেম রয়েছে। সো ট্রাই টু সলভ দোজ 20 প্রবলেমস। তো এবং প্রত্যেকটা প্রবলেমস এর হিন্টস রয়েছে, সেই হিন্টস গুলো তোরা দেখতে পারিস। তো হিন্টস গুলো দেখ, কিছু না পারলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস, আমি আবার পরে শনিবার যখন হবে তখন এখান থেকে একটা এমসিকিউ টেস্ট তোদের নেবো। তো আপাতত তোদের কাজ থাকছে তাহলে এই যে আমি জিনিসটা দিলাম, এই মেটেরিয়ালটা দিয়ে দেবো, তোরা ডাউনলোড করে নিস। ডাউনলোড করে নিয়ে তোরা একটু স্টাডি করিস ভালো করে, আরেকবার এই ফর্মুলাগুলো একটু স্টাডি করে নিস। আর ওই আমি যে প্রবলেমগুলো এখানে যে করে দেওয়ার বা করে দিয়েছি বা আমি ডিসকাস করেছি, সেই প্রবলেমগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করিস নিজেরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দোজ প্রবলেমস। আর এগুলো যদি বুঝতে পারিস, দেন ইউ শুড গো অ্যান্ড ট্রাই দিস ওয়েবসাইট অ্যান্ড ট্রাই দ্য প্রবলেমস দেয়ার। 20টা প্রবলেমস রয়েছে, 20টা প্রবলেম তোরা ট্রাই করবি, ট্রাই করে চেষ্টা করবি সলভ করতে। এবং ওখানেও একটা মার্কিং সিস্টেম রয়েছে, সেটা দিয়ে করতে পারিস, বা ইন্ডিভিজুয়াল তোরা সলভ করে ইচ প্রবলেম একবার করে সলভ করবি, আর তোরাতে হিন্টস দেওয়া রয়েছে, ক্লিক করবি, করে দেখবি। আগে হিন্টস দেখবি না, ট্রাই টু সলভ ফার্স্ট। ওকে, তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, আবার পরের দিন আবার নতুন কোনো টপিক দেখা যাবে। ঠিক আছে, তো আজকে এখানে আমি শেষ করছি। তো কারোর কিছু বলার থাকলে বলতে পারিস। স্যার, হ্যাঁ বল। স্যার সাকসেসিভ ডিসকাউন্টের ওটা একটু বলবেন? হ্যাঁ, সাকসেসিভ ডিসকাউন্ট মানে তুই পরপর 2বার ডিসকাউন্ট দিয়েছি, 2বার বা 3বারও হতে পারে, আমি 2বারের কথা বলেছি। মানে কোন একটা জিনিস আমি ধর 500 টাকা, তার সেখানে মার্ক প্রাইস রয়েছে, 500 টাকা লেখা রয়েছে। তো কি করলো, ও বললো আমি পর 2বার ডিসকাউন্ট দেবো 20% করে। ঠিক আছে, বা এটা আর একটু অন্যভাবে ভেবে নিতে পারিস, আর একটু সহজ করে ভাব। কোনো জিনিসের দাম হচ্ছে ধর 100 টাকা, 20 টাকা 20% করে 2বার ডিসকাউন্ট দিয়েছে। তাহলে প্রথমবার 20% যদি ডিসকাউন্ট দেয় 100 টাকার উপরে, তাহলে প্রাইসটা কত হয়ে দাঁড়াবে? 80 টাকা। এটা ক্লিয়ার তো? 100 টাকার উপর 20% ডিসকাউন্ট দিলে প্রাইসটা হয়ে যাবে 80 রুপিস। ওকে, এবার 20% দিতে হবে। হ্যাঁ, এবারে আবার যখন 20% ডিসকাউন্ট দেবো নেক্সট, সেই 20% কিন্তু তো আর 100 এর উপর আর হবে না, এখন তো হবে 80 এর উপর। এক্স্যাক্টলি, তাহলে 80 এর উপর 20% মানে কত? দেখ 16 হয়। হিসাব করে দেখ, 80 × 20/100 মানে 16। ঠিক আছে, তাহলে 16 টাকা ডিসকাউন্ট। তাহলে 80 টাকা থেকে 16 টাকা বাদ দিলে কত হচ্ছে? তাহলে বাদ দিলে হচ্ছে 64, 64 হিসাব করে দেখ।
তার মানে আলটিমেটলি 100 টাকার একটা জিনিসে তুই 20 করে দুবার ডিসকাউন্ট দিলি, দেওয়ার পরে তাহলে অ্যাকচুয়ালি যে প্রাইসটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে 64। ঠিক আছে, সেটা কিন্তু 60 হলো না, আমি সেই জায়গাটাই বলেছি। ঠিক আছে, আর সেটাকে যদি কিভাবে তুই ক্যালকুলেট করবি খুব তাড়াতাড়ি, সেইটা ওই লাস্টে যে ফর্মুলাটা দেখালাম সাকসেসিভ ডিসকাউন্টের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে তুই খুব সহজে ক্যালকুলেট করতে পারিস, এত জটিলে যাওয়ার দরকার নেই। তুই জাস্ট কি করলি, এর জায়গায় 20 বসাবি, বি এর জায়গায় 20 বসাবি, মাইনাস এ ইন্টু বি, মানে 20 into 20 ডিভাইডেড বাই 100। তো এফেক্টিভ ডিসকাউন্ট ইজ, এটা ক্যালকুলেট করলে দেখতেই পাবি ওটা অটোমেটিক্যালি তোর 36% এসে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আর যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বল, বলে দিচ্ছি। জিজ্ঞাসা করার থাকলে বল, নাহলে লিভ করতে পারিস, কোনো অসুবিধা নেই। কি করবো, লিভ করবো? আর কিছু জিজ্ঞাসা করার নেই তো? স্যার বুঝিস ডিসকাউন্টের যে ফর্মুলাটা আছে না? ডিসকাউন্ট? হ্যাঁ এটা সাকসেসিভ ডিসকাউন্ট না নরমাল ডিসকাউন্ট? না স্যার, নর্মাল। এটা হ্যাঁ বল। স্যার এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ বের করার জন্য ডিসকাউন্ট বাই এমপি। আমার একটা কথা মনে রাখ, ডিসকাউন্ট দেওয়া হয় দেখবি মার্ক প্রাইসের উপর। ঠিক আছে, মানে যে টাকাটা ওই ধর তোর জামা কিনতে গেছিস, ধর 500 টাকা লেখা আছে জামাতে, ওই 500 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, তার মানে তাহলে আমরা যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করি তখন কিন্তু আর এই কস্ট প্রাইস এখানে কিছু আসবে না। তার মানে আমাদের আসবে মার্ক প্রাইস, আর উপরে হচ্ছে ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট দিয়েছে ইন্টু 100। এইভাবে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করি। ঠিক আছে, আর যদি বলিস মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বিয়োগ করলে কি হচ্ছে, সেটা হচ্ছে সেলিং প্রাইস। বেসিক্যালি তাই হচ্ছে, দেখ যে টাকাটা লেখা আছে সেটা হচ্ছে মার্ক প্রাইস, তার থেকে বললো এত টাকা ডিসকাউন্ট 20% করে এত 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, ধর দিয়ে 400 টাকায় আমাকে জিনিসটা দিচ্ছে, তাহলে ওই 400 টাকা হচ্ছে সেলিং প্রাইস, মার্ক প্রাইস হচ্ছে 500, আর 100 হচ্ছে ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি বিচার করতে বলি সেটা হচ্ছে 20%। সিম্পল থিং। ঠিক আছে স্যার। মেটেরিয়ালটা পেয়ে যাবি, তোদের কোনো অসুবিধা নেই। এটা গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দেবো, পেয়ে যাবি। এটা থেকে মানে দেখবি, পড়াশোনা করবি এটা থেকে, তারপর প্রবলেম সলভ করবি। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই তো? না স্যার। আমি তাহলে লিভ করছি। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবি, কোনো অসুবিধা নেই। আমি যখন হবে তখনই আমি জানাবি তো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।